আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পোরেট ট্যাক্স ৩ নম্বর অধ্যায়। কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স, কর্পোরেট করের ফলাফলসমূহ। ফলাফলসমূহ আমাদের সিলেবাসে যা দেওয়া হয়েছে, এখানে আমাদের ৯টা নিয়মের অঙ্ক শিখতে হবে। মোট ৯টা নিয়ম। ফরম্যাট 1 প্রথমে লেভারেজ, ফরম্যাট 2 ইপিএস আর্নিং পার শেয়ার, ফরম্যাট 3 লেভারেড ফার্ম আনলিভারেড ফার্ম, ফরম্যাট 4 কর্পোরেট প্লাস পার্সোনাল ট্যাক্স, এরপরে ফরম্যাট 5 ইন্টারেস্ট ট্যাক্স শেল্ড, নেক্সট ফরম্যাট 6 শেয়ার রিপারচেস, ফরম্যাট 6 হলো শেয়ার রিপারচেস, আর 7 ভ্যাট, 8 হলো এক্সপোর্ট ইম্পোর্ট, আর 9 নম্বর হলো কোম্পানি ট্যাক্স। এখন আসি আমরা 1 নম্বর ফরম্যাটের সূত্রগুলো একটু দেখে আসি। লিভারেজ আর ইপিএস। আচ্ছা, 1 নম্বরের আগে দেখি লিভারেজটা দেখি। সবাই একটু খেয়াল করেন, লিভারেজের 3টা আছে, সূত্র আছে, আর এটা ব্রেক ইভেন। মোট 4টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, যাকে বলা হয় কম্বাইন্ড লিভারেজ। আর 4 নম্বর সূত্র হলো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আপনারা এর আগেও শিখছেন। Break even point is that point there are no difference between cost and revenue. That means there are no gain or loss. That is break even point. তো লেভারেজে আমরা এই 4টা নিয়মের অঙ্ক পাবো। প্রথমেই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, সংক্ষেপে বলা হয় ডোল। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, সংক্ষেপে বলা হয় ডিএফএল। আর টোটাল লিভারেজ ডিটিএল বা ডিসিএল। সূত্রগুলো দেখি। ডোলের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন কোথায় পাবো? প্রশ্নপত্রে দেওয়া থাকবে। আর না দেওয়া থাকলে আমরা একটা চার্ট শিখবো, এই চার্টের মাধ্যমে আমরা কন্ট্রিবিউশন বের করে নিতে পারবো। ইবিআইটি আমরা ওই চার্টের থেকে পেয়ে যাবো। অবলিক দেওয়া আছে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, বাদ দিলে হয় কন্ট্রিবিউশন, ডিভাইড বাই সেল মাইনাস ভেরিয়েবল মাইনাস ফিক্সড কস্ট, তাহলে এটা বাদ দিলে হয় ইবিআইটি। অর্থাৎ বিকল্প সূত্র ব্যবহার করা যায়, তবে আমরা প্রথম সূত্র দিয়েই অঙ্কগুলো দেখবো সব। ডিএফএল এর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। আর আরেকটা আছে ইবিআইটি, এখানে আমরা এন্ড দিয়ে রাখলাম, আর না, ডিভাইডেড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এই সূত্রটা কখন হয়? যখন প্রশ্নপত্রে প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া থাকে, তখন ডিএফএল এর সূত্র দ্বিতীয়টা ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আসে ডিটিএল বা ডিসিএল। উপরে ডোল আর ডিএফএল এই দুইটা গুণ করলে যে ফলাফল আসে, এইটাই হলো ডিটিএল বা ডিসিএল। প্রথম সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব, দ্বিতীয় সূত্রটা দরকার নেই। আর ব্রেক ইভেনের সূত্র ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তো ফিক্সড কস্ট দেওয়া থাকবে, আর সেল প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। বাস, সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসেন আমরা প্রবলেমগুলো দেখে আসি। প্রবলেম সলভ করলে সব সমাধান হয়ে যাবে। আর এখানে একটু চার্ট দেখা একটা, যদি আমাদের ইবিআইটি দেওয়া না থাকে তখন এই চার্টটা একটু খেয়াল করতে হবে। চার্টটা একবার একটু পড়ে নিই। প্রথমে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স পাওয়া যাবে। আচ্ছা, এবার আছে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাওয়া যাবে, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি বের হবে। আর ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড মাইনাস করার পরে যেটা থাকবে এটাকে বলা হবে ইএসিএস। তারপরে নাম্বার অফ শেয়ার দ্বারা ইএসিএস কে ভাগ করলে
ইপিএস পাওয়া যাবে। এই একটা চার্ট শিখলাম আমরা। এরপরে আসেন ইপিএস এর চার্ট দেখলাম তো, এখন 1 নম্বর অঙ্ক শিখাই। 1 নম্বর ফরম্যাটে অঙ্ক শিখলে এই সূত্রগুলো সব আয়ত্তে চলে আসবে। প্রথম প্রবলেম 1 বের করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার চারটা কি পুরো মুখস্থ করতে হবে নাকি? আচ্ছা, আপনি একটু পরে কথা বলেন, আমি 11টা পরে ফোন দিয়ে আমি একটু ক্লাসে। হ্যাঁ, আরেকবার বলেন। স্যার চারটা কি পুরো মুখস্থ করতে হবে? না, মুখস্থ করা লাগবে না, এটা একটা ধারা, তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটা অঙ্ক করাই দিলে আপনার আয়ত্তে চলে আসবে। দেখেন কিভাবে আসে। প্রথম প্রবলেম নম্বর 1, RFL কোম্পানি ম্যানুফ্যাকচার স্কার্টস, তারা স্কার্ট তৈরি করে। দ্য কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর 2018 ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো। সেল 10,000 স্কার্ট বিক্রি করেছে 50 টাকা করে, মোট 5 লাখ টাকা। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, ইনকাম স্টেটমেন্ট চার্ট আর কি। তো ভেরিয়েবল কস্ট 20 টাকা করে, 10,000 ইউনিট গুণ করলে হয় 2 লাখ। এখন এই 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে কন্ট্রিবিউশন থাকবে 3 লাখ। এরপরে ফিক্সড কস্ট বাদ দিতে হবে 1.5 লাখ। 3 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে ইবিআইটি থাকবে 1.5 লাখ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে 60,000, তাহলে থাকবে 90,000। এটা হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিতে হবে 36,000, 40%, 4,36,000। তাহলে অবশিষ্ট টাকাকে বলা হবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে প্রিফারেড থাকলে বাদ দিতে হয়, নাম্বার অফ শেয়ার থাকলে ভাগ করে বের করতে হয় ইপিএস। আমাদের এই পর্যন্তই দেওয়া হয়েছে, এই পর্যন্তই যথেষ্ট, এর বেশি আর যাওয়ার দরকার নেই। এখন এই চার্টটা কমপ্লিট দেওয়া ছিল না, এটা আমরা একটু কমপ্লিট করব। দেখেন আমরা এটা কমপ্লিট করলাম। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন পেয়েছি 3 লাখ। 3 লাখ থেকে 1.5 লাখ টাকা আমরা ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে ইবিআইটি পেলাম কত? 1.5 লাখ ইবিআইটি। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, দিলে ইবিটি পেয়ে গেলাম। আচ্ছা, ইবিটির পরে এবার আমরা ট্যাক্স মাইনাস করলাম, ইএটি পেয়ে গেলাম। ইএটিকে আর নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা লাগলো না, যেভাবে আছে ইএটি আমাদের প্রস্তে ছিল 54,000 টাকা, সেটা মিলে গেল। এখন এই চার্টটা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমাদের এখানে যে প্রস্তগুলো হবে, এই প্রস্ত ইনফরমেশনগুলো আমরা এই ছকের মধ্যে পেয়ে যাব। এই জন্য এই ছকটা আমাদের এখন ওয়ার্কিং হিসেবে কাজ করবে। তো আমরা শুরু করি। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, যাকে সংক্ষেপে বলা হয় ডোল। উই নো দ্যাট, আমরা জানি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। এখন কন্ট্রিবিউশন পাবো কোথায়? কন্ট্রিবিউশন আমাদের ওই যে এই ছকের ভিতরে আছে, কত টাকা? 3 লাখ টাকা। আচ্ছা, কন্ট্রিবিউশন লিখলাম 3 লাখ টাকা, আর ইবিআইটি 1.5 লাখ টাকা। 3 লক্ষকে 1.5 লক্ষ দ্বারা ভাগ করলাম, এতে আসলো 2 টাইমস। লেভারেজের এই ডোল, ডিএফএল, ডিটিএল এর উত্তরগুলো সব টাইম হয় কেন? এটা এত বার, তার মানে কন্ট্রিবিউশন যে পরিমাণ আছে, তো এরকম ইবিআইটি পরিশোধ করা যাবে 2 বার। তো আমাদের অ্যান্সার হয়ে গেল সূত্র অনুযায়ী কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ব্যাস ওকে। তাহলে আমাদের 2 টাইম হলো অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজের আমরা 2টা সূত্র দেখেছিলাম। যদি প্রিফারেড শেয়ার থাকে তাহলে বড় সূত্রটা ইউজ করতে হয়, আর প্রিফারেড না থাকলে ছোট সূত্রটা ইউজ করতে হয়। সূত্র ছিল ইবিআইটি ভাগ ইবিটি। এই ছকের মধ্যে দেখেন তো ইবিআইটি কত? 1.5 লাখ টাকা, আর ইবিটি কত? 90,000 টাকা। 1.5 লক্ষ টাকাকে 90 দ্বারা ভাগ করলাম, এখানে 1.67 টাইমস, এটা অ্যান্সার। এবার 3 নম্বরে আসেন, ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। কম্বাইন্ড মানে টোটাল লিভারেজ, ডিসিএলও বলা যায়, ডিটিএলও বলা যায়। তো ডিটিএল সমান ডোল ইন্টু ডিএফএল, উপরে যে ডোলের মান আছে ওটা, এবং ডিএফএল যেটা 2 নম্বরে, এটা দুইটা গুণ করলাম। ডোল 2 আর ডিএফএল হচ্ছে 1.67।
গুণ করার পরে 3.34 টাইমস অ্যান্সার আসলো। ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন, লাস্ট প্রশ্ন। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আমরা শিখেছি ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন ফিক্সড কস্ট দেওয়া রয়েছে প্রশ্নে, এই ছকের মধ্যে দেখেন ফিক্সড কস্ট কত, 1.5 লাখ। আর কন্ট্রিবিউশন এইভাবে বলা যায় 50 টাকা সেল প্রাইস আর ভেরিয়েবল কস্ট 20 টাকা। 50 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 30 টাকা থাকে, ওই 30 টাকায় হলো কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা 1.5 লক্ষকে ভাগ করলাম 5000 শেয়ার, 5000 ইউনিট। তাহলে ব্রেক ইভেন ইউনিট কত? 5000 ইউনিট। ব্রেক ইভেন ইউনিটে দেখানো যায়, টাকায়ও দেখানো যায়। এখানে ইউনিট বলা ছিল তাই আমরা ইউনিট দেখাইছি। এখন যদি টাকায় বলে তাহলে এই 5000 ইউনিটকে সেল প্রাইস 50 টাকা দ্বারা গুণ করবেন। গুণ করবে, এখন গুণ করলে ফলাফল আসবে 5 5 25 অর্থাৎ 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা ব্রেক ইভেন ইন টাকা। তাহলে আমরা 4টা প্রশ্নে অ্যান্সার দিলাম। 1 নম্বর প্রবলেমে 4টা রিকোয়ারমেন্ট শিখলাম। আবার বলি রিকোয়ারমেন্ট কি কি ছিল? ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ আর ব্রেক ইভেন ইন ইউনিট, নাম্বার অফ স্কার্ট, ইউনিটের সংখ্যা। ইন টাকা বললে টাকা বের করে দেখাতাম 2.5 লক্ষ টাকা হতো। ব্রেক ইভেনের একটু টাকা হলে কি হবে একটু বললে ভালো হতো। হ্যাঁ, নাম্বার অফ ইউনিটের সাথে সেল প্রাইস গুণ করলে টাকা বেরিয়ে আসবে। এখন নাম্বার অফ ইউনিট কত পাওয়া গেছে ব্রেক ইভেনের? 5000। এবার যদি আমরা আরেকটা লিখি ব্রেক ইভেন ইন টাকা, তাহলে 5000 ইউনিট ব্রেক ইভেন ইন ইউনিট ইনটু সেল প্রাইস। সেল প্রাইস কত? 50 টাকা। 5000 এর সাথে 50 টাকা গুণ করলে 2.5 লক্ষ টাকা হয়, 2,50,000 টাকা আসে। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ওইটা যখন এরকম বের করে তারপরে ইউনিটের সাথে যদি আমি 50 গুণ করে দিই তাহলে যেটা বেরোবে সেটা টাকাটা বেরোবে। হ্যাঁ, সেটা হচ্ছে টাকাটা বেরোবে। ইয়েস। জি, আর আচ্ছা, যদি আমাদের ইউনিট না বলে ডাইরেক্ট বলে দেয় ব্রেক ইভেন ইন টাকা লেখো, তাহলে এই সূত্রই লিখবেন। এর ভিতরে শুধুমাত্র একটা গুণ দিয়ে এখানে একটু লিখে দেবেন যে গুণ সেল প্রাইস, এরকম একটা সেল প্রাইস দিয়ে দেবেন এসপি, ব্যাস সূত্র হয়ে গেল। এই সেল প্রাইস এবার 50 টাকা গুণ করলাম, তার মানে এখানে 50 টাকা গুণ হয়ে যাবে 5000 এর সাথে, তখনই 2.5 লাখ টাকা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ক্লিয়ার? নাম্বার নেক্সট 2 নম্বরে চলে যাই। একই অঙ্ক, একই ফরম্যাটের। এ কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট এট টাকা 7.5 টাকা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 22,500 টাকা এন্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন কত? 7.5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে 7.5 টাকা হলো কন্ট্রিবিউশন পার ইউনিট। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন দ্য ডেট ক্যাপিটাল 80,000 এর উপরে 10%, তাহলে 8,000 টাকা ইন্টারেস্ট। এন্ড ফার্ম হ্যাজ এ 12% প্রিফারেড স্টক 40,000 টাকা। 40,000 উপরে 12% গুণ করবেন, গুণ করলে 4 বারং 4800 টাকা, 4,800 টাকা আসবে প্রিফারেড ডিভিডেন্ড। এই অঙ্কে কিন্তু প্রিফারেড আছে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 2000 শেয়ার অফ কোম্পানি কমন স্টক। কোম্পানির বর্তমানে 2000 শেয়ার সংখ্যা আছে, সাধারণ শেয়ার। তাহলে আমাদের ইপিএস বের করতে সুবিধা হবে, নাম্বার অফ শেয়ার দিয়ে আমরা ইপিএস বের করতে পারবো। নাম্বার অফ শেয়ার 2000। Assuming that the company is 40% ট্যাক্স ব্র্যাকেট, এই কোম্পানি ট্যাক্স দিতে হয় 40%, ট্যাক্স রেটটাও দেওয়া হলো। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ। রিকোয়ারমেন্ট অন, এখানেই কিন্তু 3টে রিকোয়ারমেন্ট আছে, ডোল, ডিএফএল এন্ড ডিটিএল। তারপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট আমরা ইপিএস বের করব 3টে লেভেলে আলাদা করে। তো আগে আমরা টোটাল লিভারেজ, এই উপরের অংশটা দেখাই। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ বের করতে গেলে আমাদের একটা ইনকাম স্টেটমেন্টের চার্ট লাগবে, ওই যে ছক যেটা শিখালাম ওই তালিকাটা। এখন উইলিংলি আমরা একটা ওয়ার্কিং করব ইনকাম স্টেটমেন্টের, সেটা আগে করে নিই। এই যে সেল প্রাইস
10,000 ইউনিট, এই 10,000 ইউনিট ইন্টু 7.5 টাকা, এই 75,000 টাকা। ভেরিয়েবল কস্ট 30,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 45,000 টাকা। ফিক্সড কস্ট বাদ দিলাম 22,500, তাহলে ইবিআইটি পেলাম 22,500, 22,500 থেকে গেল। এখান থেকে কি বাদ দিতে হয়? ইবিআইটির পরে ইন্টারেস্ট বাদ দিতে হয়। ইন্টারেস্ট 80,000 উপরে 10%, 8,000 টাকা। বাদ দেওয়ার পরে যেটা থাকে অবশিষ্ট, এটা হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স মাইনাস করেন, তাহলে থাকলো আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের পরে বাদ দিতে হয় প্রিফারেড ডিভিডেন্ড যদি থাকে। প্রিফারেড ডিভিডেন্ড সব জায়গায় থাকে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কোনো কোনো অঙ্কে থাকে না। এজন্য এটাকে আমরা মেহমান হিসেবে বলতে পারি, গেস্ট মাঝে মাঝে আসে। পার্মানেন্ট থাকলে তো পার্মানেন্ট সদস্য হয়ে যেত, কিন্তু মাঝে মাঝে আসে বলে এটা গেস্ট আসছে। এখন বাদ দিতে হবে ইএটি, এরপরে আমরা প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলাম। বাদ দেওয়ার পরে অবশিষ্ট টাকাকে বলা হয় ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ শেয়ারের সংখ্যা দেওয়া হয়েছে 2000। এখন ইএসিএস 3,500 কে আমরা 3,900, এটাকে ভাগ করলাম 2000 দিয়ে, তাহলে ইপিএস পাওয়া গেল আর্নিং পার শেয়ার 1 টাকা 95 পয়সা। যাক, নাম্বার অফ শেয়ার ছিল বলে আমরা এই পর্যন্ত দেখালাম। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডোল। উই নো দ্যাট, আমরা জানি ডোলের সূত্র কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। এই ছকের মধ্যে দেখেন কন্ট্রিবিউশন আছে 45,000, আর ইবিআইটি আছে কত? 22,500। তাহলে 45,000 আর 22,500 এটা নিয়ে আসে, এখানে ভাগ করলাম, নিয়ে এসে 45,000 কে 22,500 দ্বারা ভাগ করলে 2 টাইমস, অ্যান্সার হলো 2 টাইমস। নাম্বার 2, 1 নম্বরের বি আর কি, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। যেহেতু আমাদের প্রিফারেড ডিভিডেন্ড আছে, তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল এর সূত্র, বড় সূত্রটা ইউজ করতে হবে। বড় সূত্রটা কি লেখা ছিল? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি অন মাইনাস ট্যাক্স রেট। ইবিআইটি দেওয়া আছে প্রশ্নে, এই ছকের মধ্যে দেখেন 22,500, ইবিটি দেওয়া আছে 14,500, এটা লেখা হলো 14,500। এখান থেকে মাইনাস করতে হবে পিডি, প্রিফারেড ডিভিডেন্ড 4800, আবার অন নিচে আবার অন ডিভাইডেড, বা এখানে ডিভাইডেড দিয়ে অন মাইনাস ট্যাক্স রেট 40%। এখন আগে ব্র্যাকেটের ভিতরে অন মাইনাস ট্যাক্স রেট যে 0.4, ওইটা বাদ দিলাম। বাদ দিয়ে 0.6 দ্বারা 4800 কে ভাগ করলে 8,000 টাকা বের হলো। 14,500 থেকে 8,000 মাইনাস করলাম, 6,500 থাকলো। 22,500 কে 6,500 দ্বারা ভাগ করলাম, তাহলে 3.46 টাইমস অ্যান্সার। ডিএফএল এর অ্যান্সার 3.46 টাইমস। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এই সূত্রটা কেন আসলো? প্রিফারেড ডিভিডেন্ড আছে এই জন্য। প্রিফারেড ডিভিডেন্ড না থাকলে কি সূত্র হইতো? শুধুমাত্র ইবিটি দ্বারা ভাগ করতাম, এই নিচেই যে মাইনাস পিডি অন মাইনাস ট্যাক্স রেট, এই অপশনটা থাকতো না। বাস, মুখস্থ হয়ে গেছে না সূত্র। এবার আসি 3 নাম্বার, ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ। টোটাল লিভারেজের সূত্র হলো ডোল ইনটু ডিএফএল। ডোলের মান আছে 2 টাইমস, আর ডিএফএল এর মান আছে 3.46। গুণ করলে আসবে ফলাফল 6.92 টাইমস। এই হলো আমাদের ডিসিএল বা ডিটিএল এর মান। বাস, অ্যান্সার হয়ে গেল। তাহলে 1-এর এবিসি 3টা প্রশ্নে অ্যান্সার হয়েছে। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট কি চাইছিল একটু দেখে আসি। পেজটা এক জায়গায় করে দিই। ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস বের করেন। এন ইফেক্ট এবং প্রভাব ব্যাখ্যা করেন অন দিস অ্যাট লেভেল অফ কারেন্ট লেভেল সেল। কারেন্ট লেভেল সেল কিন্তু 10,000 ইউনিট, 12,000 লেভেল ইউনিট, 12,000 লেভেল ইউনিট দেখাতে হবে, 12,000 সেল, আর 15,000 ইউনিট সেল দেখাতে হবে। তাহলে কয়টা লেভেল হলো? 3টা।
3টা ইপিএস তৈরি করতে হবে, অর্থাৎ এরকম ছক আরেকটা তৈরি করতে হবে যেখানে 3টা কলাম থাকবে, টাকার কলাম 3টা আর পার্টিকুলার একটা থাকবে। তাহলে সেখানে আমাদের ইপিএস বের হবে। এই ইপিএস বের করতে বলা হয়েছে, এই দেখেন যে ইপিএস লাস্টে বের হয়েছে না, এরকম আরেকটা ছক তৈরি করব, সেখানে পার্টিকুলার সহ 4টা কলাম দেওয়া হবে। এই যে পার্টিকুলার একটা কলাম থাকলো, এক্স ওয়াই জেড, এই 3টা টাকার কলাম। প্রথম কলামে কারেন্ট লেভেল সেল যেখানে 10,000 ইউনিট, দ্বিতীয় কলামে 12,000 ইউনিট, তৃতীয় কলামে 15,000 ইউনিট। কোথায় পেলাম? এগুলো প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। এখন সেল বের করবেন, 7.5 টাকা দিয়ে গুণ করেন তো, 7.5 টাকার সাথে 10,000, 12,000 আর 15,000, বা সেল প্রাইস ভ্যালু, সেল বেড়ে গেল সব। ভেরিয়েবল কস্ট 3 টাকা, 3 টাকা গুণন 10,000, 30,000 টাকা, 3 টাকা গুণন 12, 3 বারং 36,000 টাকা, 3 টাকা গুণন 15, 3 পনেরো 45,000 টাকা। বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে বাদ দিতে হয় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকে, প্রোডাকশন বাড়লেও খরচ বাড়ে না। তাহলে থাকলো ইবিআইটি, ইবিআইটি থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মাইনাস করার পরে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দিলে আসবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিতে হবে, ইএসিএস পাওয়া যাবে, ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, ইপিএস বেরিয়ে আসবে। বাস, আমাদের এটাই চেয়েছে ইপিএস। দেখেন প্রথমটা আমরা ভাগ করলাম ইএসিএস 3900 ভাগ 2000, তাতে আসলো 1 টাকা 95 পয়সা। দ্বিতীয়টা 9,300 ভাগ 2000, এতে আসলো 60 টাকা 65 পয়সা। লাস্টেরটা 17,400 ভাগ 2000, এতে ইপিএস আসলো 8 টাকা 70 পয়সা। ইপিএস বৃদ্ধি পেয়েছে। চেঞ্জ ইন সেলস, এখন আমরা প্রভাব দেখাবো। ইফেক্ট বলেছে, প্রশ্নটা আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এখানে বলছে অ্যান ইফেক্ট, এই প্রভাব, প্রভাব যদি আমাদের দেখাতে হয় তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইবিআইটি, এটা আমাদের লিখে তার ব্যাখ্যা করতে হবে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল এটা পাবেন কি হবে? দেখেন সেল ছিল প্রথমে 10,000, পরে 12,000, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 2,000। এখন আপনার কাজ এই 2,000-কে বেস 10,000 ইউনিট দিয়ে ভাগ করেন। তাই লেখেন 2,000 ভাগ 10,000, এতে আসে 20%। তাহলে বিক্রয় বৃদ্ধি পেয়েছে কত? 20%। একইভাবে এখানে হচ্ছে 5,000 বৃদ্ধি পেয়েছে, 15,000 আর 10,000, 10,000 বেস দিয়ে ভাগ করতে হবে কিন্তু। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 5,000। তো 5,000-কে ভাগ করেন 10,000 দিয়ে, 100 দিয়ে গুণ করেন, তাহলে 50% বিক্রয় বৃদ্ধি করেছে। কোম্পানি গত বছরের তুলনায় যদি 20% বিক্রয় বেশি বৃদ্ধি করে তাহলে ইবিআইটি কত বাড়বে এবং ইপিএস কত বৃদ্ধি পাবে? এইটা হলো লিভারেজ, অল্প চাপে অধিক পানি ওঠা। তার মানে অল্প বিনিয়োগে অধিক মুনাফা লাভ করা, সেটাই আমরা দেখাচ্ছি এখানে। যে মাত্র 50% বিক্রয় বৃদ্ধি করলাম, এখন ইবিআইটি কত বৃদ্ধি পেয়েছে এটা দেখেন। ইবিআইটি লাইন এইটা, এখানে আমি একটু রেড সিগন্যাল দিয়ে রাখলাম। ইবিআইটি পূর্বে ছিল 22,500, বর্তমানে আসছে কত? 31,500। এখন 31,500 থেকে 22,500 মাইনাস করেন, 9,000 টাকা আসে। 9,000 টাকাকে 22,500 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটি কত পার্সেন্ট চেঞ্জ হলো? 40%। আরেকটা দেখতে হবে লাস্টেরটা, ইবিআইটি 45,000 মাইনাস 22,500, ফলাফল 22,500 থাকবে, ডিভাইডেড বাই 22,500 ইন্টু 100, তাহলে 100%। দেখেন সেল বৃদ্ধি করা হয়েছে 50%, অথচ ইবিআইটি বৃদ্ধি পাচ্ছে 100%, মানে ডাবল। সেলস বৃদ্ধি করা হয়েছে 20%, ইবিআইটি বৃদ্ধি পাচ্ছে 40%, মানে ডাবল হয়েছে। আচ্ছা, এবার আরেকটা আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ইপিএস এর লাইন আসেন, প্রথমে ছিল 1 টাকা 95 পয়সা,
দ্বিতীয় লেভেলে হয়েছে 4 টাকা 65 পয়সা। ইবিআইটি টা একটু বুঝাই দিবেন স্যার, ইবিআইটি টা একটু বুঝতে পারলাম না এই যে ইবিআইটি 31,500 থেকে 22,500 মাইনাস করতে হবে। 31,500 থেকে 22,500 মাইনাস করেন, ক্যালকুলেটর আছে না হাতে? 9,000 টাকা বেরোই। 9,000 টাকাকে ভাগ করতে হবে 22,500 দিয়ে, 100 দিয়ে গুণ করলে এই 40% আসবে। আবার ইবিআইটি 45,000 টাকা মাইনাস 22,500 ডিভাইডেড বাই 22,500 ইন্টু 100, এতে আসবে 100%। ইপিএস এর লাইন আমরা এখানে দেখলাম, আগে ছিল প্রথমে 1 টাকা 95 পয়সা, পরে 60 টাকা 65 পয়সা। তাহলে 4 টাকা 65 পয়সা থেকে 1 টাকা 95 পয়সা মাইনাস করে 2.7 আসে। 2.7 কে এই বেস দ্বারা ভাগ করতে হয়। 1 টাকা 95 পয়সাতে ভাগ করিলাম, 100 দিয়ে গুণ করিলাম, এতে আসলে 138%। কোথায় সেল বাড়ালাম মাত্র 20%, আর আমাদের আর্নিং বেড়ে গেল ইপিএস 138%। এসবই লেভারেজের প্রভাব। এই জন্য সেলস ডিপার্টমেন্ট বিক্রয় বিভাগে সবসময় টার্গেট বাড়ায় দেয়। গত মাসের তুলনায় এই মাসে বিক্রয় বেশি করতে হবে, সবসময় বিক্রয় কর্মীদেরকে প্রেসারে রাখে। আর এখানে 50% সেল বাড়ানো হয়েছে, অথচ 346% ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই 346% কিভাবে হলো বলেন তো? 8.7 থেকে 1.95 বাদ দেন, বাদ দিয়ে যে মান থাকবে ওই মানকে আবার 1.95 দিয়ে ভাগ করে 100 গুণ করেন, তাহলে 346% হবে। এখন এটা কিসের প্রভাব? এটা লিভারেজের প্রভাব। এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখাবো, খেয়াল করবেন ভালো করে, যেন দ্বিতীয়বার রিপিট করতে হয় না। আরেকবার খেয়াল করেন। ইফেক্ট অফ ডোলের প্রভাব অন ইবিআইটি, কার উপরে? ইবিআইটির উপরে। ডোলের প্রভাব ইবিআইটির উপরে পড়ে, আর ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে পড়ে, আর ডিটিএল এর প্রভাব এটাও ইপিএস এর উপরে পড়ে। তাহলে ইপিএস এর উপরে দুইটা প্রভাব পড়বে, ডিএফএল আর ডিটিএল, আর ডোলের প্রভাব শুধু ইবিআইটির উপরে থাকবে। এখন আমরা প্রভাবগুলো দেখাচ্ছি, ব্যাখ্যা লিখলাম। সিন্স দ্য ডোল ইজ 2 টাইমস, যেহেতু এখানে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে ডোলের মান ছিল 2 টাইমস, এটা লিখলাম। সিন্স দ্য ডোল ইজ 2 টাইমস, ইনক্রিজ ইন সেল 20%, প্রথমটা 20%। সো রিজাল্টেড 20% ইন্টু 2, তাহলে 40% ইনক্রিজ ইন ইবিআইটি। ইবিআইটি কত পার্সেন্ট বেড়েছে? 40%। When increase in sale 50%, then so resulted 50 into 2, 100% increase in EBIT. এই যে EBIT বেড়েছে 100%। তাহলে ডোলের সাথে আমরা এটা মিলিয়ে দিলাম, এটা গুণ করেছি দেখি 100% হচ্ছে, এটা গুণ করে দেখি 40% হচ্ছে, আর সেটাই ঠিকই এদের সাথে মিলে যাচ্ছে। এবার আসি ইফেক্ট অফ ডিএফএল অন ইপিএস। ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে পড়বে। সিন্স দ্য ডিএফএল ইজ 3.46 টাইমস, এটা কোথায় পেলাম? 2 নম্বরে, ওই 1 নম্বর রিকোয়ারমেন্টের বি, এই যে 3.46 টাইমস ডিএফএল, তো ওইটাই লিখলাম এখানে। সিন্স দ্য ডিএফএল ইজ 3.46 টাইমস, increase in EBIT 40%, increase in EBIT এটা 40%, so resulted 40% into 3.46, অতএব 138% increase in EPS। আবার increase in EBIT 100%, এই পাশেরটা যেটা, so resulted 100% into 3.46, অর্থাৎ 346% ইনক্রিজ ইন ইপিএস। এই যে ইপিএস এর সাথে মিলে গেল। এবার আসি আমরা ডিটিএল এর প্রভাব দেখাবো। এটাও ইপিএস এর উপর প্রভাব পড়বে, ডিটিএল সরাসরি ইপিএস এর উপর প্রভাব ফেলে।
since the DTL is 6.92 times, so increasing এখানে বলছে increasing sale 20%, যখন আমি সেল 20% বাড়ালাম, সো রিজাল্টেড 20% ইন্টু 6.92 গুণ করলে 138% ইনক্রিজ ইন ইপিএস, এই সেই ইপিএস। তাহলে ডিটিএল ডাইরেক্ট সেলকে গুণ করে দেয়, গুণ করে সরাসরি আমাদের ইপিএস এর উপর প্রভাব দেখায়। ইনক্রিজ ইন সেল 50%, সো রিজাল্টেড 50% ইন্টু 6.92, তাহলে 346% ইনক্রিজ ইন ইপিএস। লাস্ট এটা 346%। তাহলে ডিটিএল এর সাথে আমরা যখন ইবিআইটি গুণ করছি, সেল গুণ করতেছি, সরাসরি আমাদের ইপিএস এর প্রভাব দেখা দিচ্ছে। তো আমাদের শখের ভিতরে যে পার্সেন্টেজ গুলো হয়েছিল আর এখানে ব্যাখ্যার সময় গুণ করেও আমরা সেই একই পার্সেন্টেজ পেয়েছি, তার মানে অঙ্কটা সঠিক হয়েছে। বাস, তাহলে লিভারেজের প্রভাব আমরা দেখলাম। হ্যাঁ, ইফেক্ট মানে ব্যাখ্যা, এই প্রভাবটা ব্যাখ্যা দেখাতে হবে। এই যে প্রস্ত করা হয়েছিল ইপিএস এন্ড ইফেক্ট অন দিস অ্যাট লেভেল, তিনটা লেভেলে প্রভাবগুলো দেখাতে হবে ব্যাখ্যা করে। ব্যাখ্যাগুলো জটিল না, একবার একটু খাতায় লিখলেই এমনি আয়ত্তে চলে আসবে। অঙ্কটাই ব্যাখ্যা করে দিছি আমি। প্রথমে ডোলের সাথে সেল ইনক্রিজ গুণ করে দিছি, দিলে দেখি যে ইবিআইটির প্রভাব পড়ে গেছে। এই যে ইবিআইটি প্রভাব ছিল 40 আর 100%, বাস মিলে গেল। আবার যখন আমি ডিএফএল গুণ করলাম, তো ডিএফএলটা ইবিআইটির সাথে গুণ করে দেখি ইপিএস এর প্রভাবের সাথে মিলে যাচ্ছে, ইপিএস কিন্তু এই যে মিলে গেছে। আবার যখন ডিটিএল গুণ করলাম, তখন একবারে ডাইরেক্ট সেলস এর সাথে ডিটিএল গুণ করলাম, ইপিএস মিলে গেল। তাই লিখতে হবে ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি, ইফেক্ট অফ ডিএফএল অন ইপিএস, ইফেক্ট অফ ডিটিএল অন ইপিএস। ইপিএস এর উপর দুইটা আর ইবিআইটি এর উপর একটা। এই তো, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছে। 3 নম্বরটা আমি একটু পড়াই দিই। এটা উইলস এন্ড অ্যাসোসিয়েটেড হ্যাজ ইবিআইটি ৬৭,৫০০, ইন্টারেস্ট এখানে ২২,৫০০, and the firm has 15,000 শেয়ার। শেয়ার আছে, কমন স্টক আউটস্ট্যান্ডিং, আর এখানে বলছে ট্যাক্স রেট 40%। ইউজ দ্য ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ফর্মুলা, ফিনান্সিয়াল লিভারেজ ফর্মুলা ইউজ করো টু ক্যালকুলেট দ্য ডিএফএল। আর ডিএফএল তাহলে বের করে দেখাও ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের ফর্মুলা ইউজ করে। উপরের ইনফরমেশন কিন্তু অল্প একটু দেওয়া হয়েছে, ইবিআইটি আর ইন্টারেস্ট। তাই ইন্টারেস্ট বাদ দিলে কি হবে, ইবিটি হবে। ইফ দ্য ফার্ম অলসো হ্যাজ 1000 শেয়ার অফ প্রিফারেড, যদি প্রিফারেড শেয়ার থাকে তাহলে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিতে হবে। পেইং দ্য 6 টাকা অ্যানুয়ালি ডিভিডেন্ড, 1000 গুণন 6, তাহলে 6000 টাকা ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে ডিএফএল করব। তাহলে দুইটা ডিএফএল বের করতে বলছে, একবার প্রিফারেড শেয়ার না থাকলে আর একবার প্রিফারেড শেয়ার থাকলে। দুইটা সূত্র দুই রকম, এই বড় সূত্র আর ছোট সূত্র, দূরে কিন্তু ডিএফএল বের করতে বললো। 4 মার্কের জন্য ছোট্ট একটা প্রশ্ন। আমরা প্রথমে ইবিটি একটা শখ তৈরি করলাম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে দিলাম, দিলে ইবিটি পেয়ে গেলাম। এখন ডিএফএল এর সূত্র ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি ৬৭,৫০০ আর ইবিটি ৪৫,০০০, ভাগ করলে 1.5 টাইমস, অ্যান্সার শেষ। 2 নম্বর বলছে যদি প্রিফারেড ডিভিডেন্ড শেয়ারের সংখ্যা 1000 আর প্রত্যেকটা শেয়ার পাবে 6 টাকা, তাহলে পাবে 6000 টাকা। এখন এই ৪৫,০০০ থেকে 6000 বাদ দিতে হবে, দিলে আমাদের ইবিটি পাওয়া যাবে। যাই হোক, আমরা সেটা সূত্র লিখলাম, ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। এবার মাইনাস ব্র্যাকেটে প্রিফারেড ডিভিডেন্ড 6000, 1 মাইনাস ট্যাক্স রেট, এই বড় সূত্রটা করলাম, ক্যালকুলেশন করে ডিএফএল পেয়ে গেলাম 1.93। বাস, দুইটাই কিন্তু ডিএফএল বের করতে বলেছিল দুইটা সূত্র দিয়ে। একটা হলো যদি প্রিফারেড থাকে আর একটা প্রিফারেড যদি না থাকে। কি সবাই বুঝতে পারছেন এই ছোট সূত্র অঙ্কটা?
আচ্ছা, এরপরে অঙ্ক, এখানে শেয়ারের সংখ্যা আছে, এখানে ইউনিটের সংখ্যা আছে, বাস কি তৈরি করতে হবে সব কিছু বলে দিচ্ছে। ইবিআইটি এটা, ইবিআইটি একটা 80,000 আর একটা 1,20,000 লেভেলে ইপিএস দেখাও। তো 1,20,000 আর 80,000 এই দুইটা লেভেলে ইপিএস বের করে দেখালাম। এগুলো পারবেন, এখন দেখলে আশা করি ইনশাল্লাহ পেরে যাবেন, নাকি পারা যাবে না? ডিএফএল এর সূত্র প্রিফারেড ডিভিডেন্ড নাই। এই 5 নম্বর অঙ্কটা দেখাই। অপারেটিং রিজাল্ট অফ পদ্মা কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, 4 সাল আর 5 সাল সেল এবং প্রফিট দেওয়া আছে। সেল আর প্রফিট দেওয়া রয়েছে, কি বের করতে হবে আপনার? কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমরা ডোল ডিএফএল এর মধ্যে কিন্তু দেখিনি, নতুন করে আমি সূত্র দিচ্ছি। তাহলে কন্ট্রিবিউশনের সূত্র চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল, এটা আমরা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিবিপি অ্যানালাইসিস করার সময় শিখেছি। তো চেঞ্জ ইন প্রফিট 4,000 থেকে 2,000 বাদ দিলে 2,000 টাকা থাকে, আর চেঞ্জ ইন সেল 30,000 থেকে 20,000 বাদ দিলে 10,000 থাকে, ভাগ করে 100 তে গুণ করলে 20%, অ্যান্সার শেষ। ফিক্সড কস্ট টোটাল কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, সেলের সাথে পিবি রেশিও গুণ করলে কন্ট্রিবিউশন হয়। তো সেল আমরা লিখলাম 30,000 টাকা, বড়টাই নিলাম, ছোটটা নিলেও হবে। তো 30,000 টাকার সাথে 20% গুণ করলে হয় 6,000, ওখান থেকে প্রফিট বাদ দিলাম, যে বছরে সেল নেবো সেই বছরে প্রফিট বাদ দিতে হবে। তো যেহেতু 30,000 টাকা সেল নিয়েছিলাম, তাই আমরা 4,000 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে পেয়েছি কত? 2,000 টাকা। অতএব ফিক্সড কস্ট 2,000 টাকা অ্যান্সার। ব্রেক ইভেন ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে ফিক্সড কস্ট এখানে 2,000 আর সিবিপি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 20%, ভাগ করলে 10,000 টাকা। ব্রেক ইভেন, ব্রেক ইভেনের সূত্র কি মনে আছে? ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। তো ফিক্সড কস্ট এই অঙ্কে কত? এই মাত্র পেলাম রিকোয়ারমেন্টের ভিতরে 2,000, এই 2,000কে ভাগ করলাম কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 20% দিয়ে, বাস 10,000 টাকা পেয়ে গেলাম ব্রেক ইভেন। প্রফিট কমা দেওয়া আছে, তার মানে প্রফিট বের করো। হোয়েন সেল 40,000, যখন বিক্রয় 40,000 তখন প্রফিট কত? যেমন এখানে খেয়াল করেন, 30,000 টাকা বিক্রয় হলে 4,000 টাকা লাভ, তাহলে 40,000 টাকা বিক্রি হলে লাভ কত? এটাকে বলা হয় টার্গেট প্রফিট। তো টার্গেট সেল ইনটু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মাইনাস ফিক্সড কস্ট। 40,000 টাকার সাথে আমরা গুণ করলাম 20%, আর ফিক্সড কস্ট 2,000 টাকা বাদ দিলাম। এই 8,000 থেকে 2,000 বাদ দিলে 6,000 টাকা, অতএব প্রফিট হলো 6,000 টাকা। হোয়েন সেল বলছে সেল কত? হোয়েন প্রফিট 5,000, তার মানে 5,000 টাকা মুনাফা করতে হলে কত টাকা সেল করতে হবে? সেল যেটা কমা দেওয়া আছে, এটাকে বলে টার্গেট সেল। সূত্র হলো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিবি রেশিও। ফিক্সড কস্ট তো 2,000 টাকা আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি, আর টার্গেট প্রফিট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 5,000 টাকা, আর পিবি রেশিও 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল, বাস ভাগ করে 35,000 টাকা। তার মানে 35,000 টাকা সেল করলে 5,000 টাকা লাভ হবে। এই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার এখন? তাহলে 5টা অঙ্ক 1 থেকে 5 বন্ধ করে আসতে পারবে? আচ্ছা, 1 থেকে 5 6 করা লাগবে না, 7 করতে হবে। 7 আবার ছোট, ওই আগের মতো সেম 7 নম্বরে এখানে ইউনিট আছে, সেল প্রাইস দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট আছে, ফিক্সড কস্ট আছে, বাস ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই আর ইনক্রিজ 40% 60% এ ইনক্রিজ করলে ইপিএস কত হবে তাই এখানে ইফেক্টটা লিখে দেওয়া হয়েছে। তাহলে 7 নাম্বার 1 2 3 4 5 6 বাদে 7, আর 8 নম্বর করা লাগবে না, 9 নম্বর করা লাগবে না, 10 করা লাগবে না, 11 করতে হবে, 12 করতে হবে, 11 12। আচ্ছা, 11 দরকার নেই, 10 পর্যন্তই, এই পর্যন্তই থাক, যে কটা বলেছি এর মধ্যে। তাহলে আজকে আমরা এই ফরম্যাটে বেশ কিছু অঙ্ক দিলাম। এই অঙ্কগুলো সময় এখনই বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলবে। কোনো সমস্যা হলে আগামী ক্লাসে আবার আমরা এটা সলভ করব, তারপরে আমরা অন্য ফরম্যাটে যাব। 9 নম্বর অধ্যায়টা ট্যাক্সের, এই 9 নম্বর অধ্যায়টা একটু বড়, এটা অঙ্ক বেশি এখানে।